আমি বিশেষ যে কী কর্মসূচি কার কী শিডিউল তৈরি হয়েছে সে ব্যাপারে আমি বলতে পারবো না, দল ঠিক করছে। কিন্তু সারা বাংলার প্রত্যেকটা আসনকেই সেখানে মানুষের ইচ্ছাকে মর্যাদা দিয়ে তারকা বক্তারা এবং সর্বস্তরের সাংগঠনিক বক্তা নেতা কর্মীরা বাংলার 42টা আসনেই ঘুরছেন। পাশাপাশি পূর্ব মেদিনীপুর যেহেতু একজন বিশ্বাসঘাতকতার ইতিহাস তার সঙ্গে জড়িত, বিশ্বাসঘাতকতা, কুৎসা, ব্যক্তিগত আক্রমণ, চক্রান্ত, ষড়যন্ত্র, বাংলার প্রতি অত্যন্ত বিদ্বেষমূলক আচরণ, ফলে খুব স্বাভাবিকভাবেই গোটা পূর্ব মেদিনীপুর জেলার কর্মীরা এবং সাধারণ মানুষ আরও বেশি করে এই অধিকারী প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে বক্তব্য শুনতে চাইছে। আজকের এআইটিসির তরফ থেকে টুইট করা হচ্ছে, সেখানে বলা হচ্ছে, দেখানো হচ্ছে যে শুভেন্দু অধিকারী যে এআইটিসি যে পেজ, সেই পেজটি ব্লক করে দিয়েছে। তাও কি এআইটিসির তরফ থেকে বলা হচ্ছে ভয় পেয়ে গেছে? শুভেন্দু ভয় পাচ্ছে। আসলে এআইটিসির টুইটগুলিতে যখন দেখা যায় মমতাদি বা অভিষেকের ধারালো বক্তৃতা যুক্তি, যখন দেখা যায় জনসমুদ্র, যখন দেখা যায় প্রকৃত তথ্য নথি পরিসংখ্যান, সেটা শুভেন্দু অধিকারী আর নিতে পারছে না। ওদের মিথ্যাচার ধরা পড়ে যাচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের প্রতি রোজ আরও বেশি করে জনসমর্থন, সেটা যেহেতু এক্স হ্যান্ডেলে প্রতিধ্বনিত হচ্ছে, ফলে সেটা আর দেখতে, আরে ঝড় উঠলে উট পাখি বালিতে মুখ গোজে, তা বলে কি ঝড় বন্ধ থাকে? ও তো উট পাখির মতো বালিতে মুখ গুজতে গেছে। সন্দেশখালীর বিজেপি কর্মী পিয়ালি দাস নাম তাকে 7 দিনের জেল হেফাজত করালো বসিরহাট মহকুমা আদালত। হ্যাঁ, মঙ্গলবার বসিরহাট মহকুমাতে আত্মসমর্পণ করেন পিয়ালির বিরুদ্ধে সাদা কাগজে সন্দেশখালীর মহিলাদের সই করিয়ে দেওয়ার অভিযোগ ছিল। মঙ্গলবার তিনি জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে, কিন্তু আদালত তাকে জামিনের আবেদন খারিজ করে দিয়ে একটা আইনি প্রসেস। কেউ মহিলাদের মিথ্যা বুঝিয়ে প্রতারণা করে সাদা কাগজে সই করিয়ে পরে অন্য জিনিস লিখে নিয়েছে এবং কুৎসিত জিনিস লিখেছে, মিথ্যা অভিযোগ ধর্ষণ, নারী নির্যাতনের, যাতে মা বোনদের সম্মান ধুলোয় লুটিয়ে সস্তা রাজনীতি করা হয়েছে, সেই অভিযোগ তার বিরুদ্ধে। একটা বড় চক্রান্তের তিনি শরিক। সেই হিসেবে আদালত তাকে জামিন না দিয়ে কারাবাসে পাঠিয়েছে। জীবন কৃষ্ণ সাহার জামিন হলো সুপ্রিম কোর্টে, আপনাদের বিধায়ক ছিলেন, এবং সেখানে সিবিআই যেটা জানাচ্ছেন যে চাকরি প্রার্থীদের সাথে যে টাকা নেওয়ার কাজ, সেখানে মিডিয়েটরের কাজ করতে পুলিশ। জামিন হয়েছে, এটা আইনের একটা প্রসেস, অর্থাৎ তদন্তের আর কিছু নেই। অকারণ আটকে রাখা হচ্ছে রাজনৈতিক ফায়দা লাভের জন্য, নেতিবাচক প্রচারের জন্য, রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নেতিবাচক মহল তৈরি করার জন্য আটকে রাখা হচ্ছিল। ফলে কেন্দ্রীয় সরকারের যে এজেন্সিগুলি আটকে রাখার কাজ করছিল, তাদের বক্তব্য আদালতের কাছে, সর্বোচ্চ আদালতের কাছে, সুপ্রিম কোর্টের কাছে গ্রহণযোগ্য হয়নি, তারা জামিন দিয়ে দিয়েছে। সিবিআই বা এজেন্সি যেগুলি বলে সেগুলিকে ধ্রুব সত্য ধরে নেওয়ার কোনো কারণ নেই। এইসব জামিনের বিরোধিতা করতে যাওয়ার সময় এরা নানা ধরনের মারাত্মক সব গল্প শোনায়। পরবর্তীকালে যখন তদন্ত এগোয় বা বিচার প্রক্রিয়া শুরু হয়, তখন দেখা যায় এসব গল্প অবাস্তব, তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। বলছি, আজকে বিজেপির শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করছেন যে 11 তারিখ সকালে সন্দেশখালী থেকে একটা নাম্বার দিচ্ছেন, এই নম্বরে গাড়ি করে অভিযোগকারিনীকে নিয়ে যাওয়া হয় এবং গাড়ি চালক বলেছেন 20,000 টাকা তাকে দেওয়া হয়েছিল জোর করে। দেখুন, আসলে বিজেপির মুখোশ খুলে গেছে। সন্দেশখালীতে ধর্ষণ এবং নারী নির্যাতন নিয়ে যে মিথ্যার বেসাতি, যে চাঞ্চল্যকর অভিযোগের মোড়কে মিথ্যার মার্কেটিং চলছিল, সেটা ধরা পড়ে গেছে। সেই ভিডিওগুলো সামনে চলে এসছে। বহু মহিলা বলেছেন তাদের সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছিল। তাদের নিজেদের নেতা গঙ্গাধর কয়াল বলে দিয়েছেন অর্থের বিনিময়ে কী কী করানো হয়েছে। এখন সেই ধাক্কা সামলাতে না পেরে নানাভাবে বিজেপির নেতারা নানা গল্প তৈরি করছে।
এটা বলছেন যে ওই মহিলাকে কিডন্যাপ করে টাকা দিয়ে অভিযোগ তোলানো হয়েছে। কিন্তু আবার বলছি, 20,000 টাকা। বিজেপির বিরুদ্ধেই তো টাকা দিয়ে গন্ডগোল তৈরি করা মিথ্যা অভিযোগের যে ঘটনাগুলি রয়েছে, এ তো বিজেপির বিরুদ্ধে অভিযোগ যে সন্দেশখালীর নারী নির্যাতন এই মিথ্যা ঘটনাক্রম সাজাতে হবে। সেটা কে ফাঁস করছেন? বিজেপির নেতা গঙ্গাধর কয়াল। কারা বলে দিচ্ছেন? রেখা পাত্র, বিজেপির প্রার্থী, যে রাষ্ট্রপতি ভবনে যারা গেছে তারা সব সাজানো, তারা কেউ নির্যাতিতা নয়। কারা বলছেন? মহিলারা। সাদা কাগজে সই করিয়ে অন্য কথা লেখা হচ্ছে। তো ফলে ধরা পড়ে গিয়েছে মিথ্যা, সেই কারণে দিশাহারা হয়ে পাল্টা কিছু মিথ্যা অভিযোগ, কাল্পনিক ঘটনা দিয়ে মুখ রক্ষার ব্যর্থ চেষ্টা করছে। আরেকটা হচ্ছে বিজেপি যিনি মৃত কর্মী গীতা বর, তার স্বামী আজকে অভিযোগ করেছেন যে তৃণমূলে আসতে টাকার টোপ দেওয়া হয়েছিল, তাতে রাজি না হওয়াতেই গ্রেপ্তার করা হয়েছে। সঙ্গে স্বামী বলছেন 4 লক্ষ টাকার টোপ দেওয়া হয়েছে। তো যেদিন যখন দেয়া হয়েছিল তখন তখন বলে দেননি কেন? এখন গ্রেফতার হওয়ার পর এই গল্প বললে হবে? গ্রেফতারের আগে বলে দিতে পারতেন। এখন বলে এসব কি লাভ আছে? এসব গল্প কথা, নিজেদের চক্রান্ত, নিজেদের দোষ, এগুলো ফাঁস হয়ে গিয়েছে। এখন এসব গল্প কথা, এইসব মুখ রক্ষা করার চেষ্টা। আরো অস্বস্তিতে রাজ্যপাল শ্লীলতাহানির যে অভিযোগ, তার মধ্যেই দেখা গেল যে নবান্নে রিপোর্ট জমা দিল কলকাতা পুলিশ ধর্ষণের অভিযোগ। দিল্লিতে একজন ওড়িশি ডান্সার, তার ধর্ষণের অভিযোগে রিপোর্ট দেওয়া হয়। দেখুন, আমরা যেটুকু জানি, এটা প্রশাসনিক এবং তদন্তের বিষয় রয়েছে। কোনো একজন বিশিষ্ট নৃত্যশিল্পী এবং অত্যন্ত গুণী মহিলা, তিনি একটি গুরুতর অভিযোগ পুলিশের কাছে করেছিলেন। সম্ভবত সেই রিপোর্টটি প্রশাসনিকভাবে পাঠানো হয়েছে। এর বেশি সবিস্তারে কিছু বলতে পারবো না। কিন্তু এটা ঘটনা যে বারবার একই ধরনের অভিযোগ যখন আসছে, এটা অত্যন্ত উদ্বেগের। তৃণমূলের শিক্ষা সেল রাজ্যপালের পদত্যাগের দাবিতে রাজভবন অভিযান ডেকেছে। তার কারণ, শিক্ষাক্ষেত্রে উপাচার্য ইত্যাদি নিয়ে এত জটিলতা তৈরির সময় এত রকম আমরা কথা শুনছিলাম, আর যেসব মারাত্মক অভিযোগগুলো সামনে চলে এলো, সেটা অত্যন্ত মর্মান্তিক এবং গুরুতর। এই যে ঘটনাটি আজকে আপনি যেটা নিয়ে প্রশ্ন করছেন, এটি কয়েক মাস আগের প্রথম জানা গিয়েছিল। পরবর্তীকালে এই নিয়ে তদন্ত ইত্যাদি চলে তার রিপোর্ট সেটি পুলিশ তৈরি করেছে। পুরুলিয়ায় ভোটের আগেই আজকে দেখা গেল আসানসোলের সিবিআই আদালতে লালা আইনের বিষয় বলতে পারবো না, এটা আইন তদন্তের প্রক্রিয়া। অমিত শাহ দুটি সভা করছেন, একাধিক বক্তব্য। প্রথম হচ্ছে, মমতাদি আপনার সময় শেষ হয়ে আসছে, বাংলায় বিজেপি 30টা আসন পেলেই আপনার সময় শেষ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন। ভুলে যাচ্ছেন, এটা পশ্চিমবঙ্গ এবং এটা বিধানসভা নির্বাচন হচ্ছে না, এটা লোকসভা নির্বাচন হচ্ছে। 30 থেকে 35টা আসন তৃণমূল কংগ্রেস পাবে। এখানে বিজেপি ডবল ডিজিট স্পর্শ করবে না। পাশাপাশি সারা দেশে বিজেপি 200 ক্রস করবে না। সেই জায়গায় দাঁড়িয়ে অমিত শাহজি আগে নিজের চরকায় তেল দিন। আপনাদের দিল্লির সরকার চলে যাচ্ছে, থাকছেন না, সেটার আপনি আগে সেই দিক সামলান, তারপর বাংলা নিয়ে ভাবতে আসবেন। বাংলায় পুরোদস্তুর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ছিল, আছে এবং থাকবে। কিন্তু দিল্লিতে নরেন্দ্র মোদী দুবারের পর 3বার হবেন, আর বাংলায় মমতাদির 3য়বার চলছে। ফলে অমিত শাহজি যা বলছেন, এটা হার নিশ্চিত জেনে কোনোভাবে কর্মীদের মনোবল রাখার জন্য এই ধরনের কথাবার্তা বলছেন। আর একটা দুর্নীতি নিয়ে বলছেন যে গরু কয়লা পাচারে জিমের তৃণমূল নেতারা, আপনারা কি একসঙ্গে 50 কোটি টাকা দেখেছেন? তৃণমূল নেতার বাড়িতে পাওয়া গেছে।
মানে মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের টাকা লুট করে মন্ত্রীদের দিচ্ছে, চিটফান্ড নিয়োগ দুর্নীতি জেলে যাওয়ার জন্য তৈরি হবে। দেখুন, ছাড়া হবে না। বিজেপির নেতাদের একটা বড় গুণ হচ্ছে যে তারা যখন অন্য দলকে আক্রমণ করেন তখন তারা চোর, সিবিআই, ইডি লাগাচ্ছি, জেলে যাবে, এই ধরনের আক্রমণ করেন। আবার কি অবলীলায় ভুলে যান যখন সেই লোকগুলোই তাদের দলে জয়েন করে। বাংলা থেকে আরম্ভ করে, মহারাষ্ট্র থেকে আরম্ভ করে, গুয়াহাটি থেকে আরম্ভ করে যাদের যাদের বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ বিজেপি নেতারা এনেছিলেন তাদেরকেই আবার দলে নেওয়া হয়েছে, এনডিএতে নেওয়া হয়েছে। হাজার 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 কোটি টাকার সব দুর্নীতি। তারাই বিজেপির নেতা, তারাই জোটের নেতা, তারাই সরকারি পদাধিকারী, কেউ মুখ্যমন্ত্রী, কেউ উপমুখ্যমন্ত্রী, কেউ আরো সব বড় বড় নেতা। ফলে অমিত শাহ কাঁচের ঘরে বসে ঢিল ছুটছেন। সিবিআই এর এফআইআর নেমড শুভেন্দু অধিকারীকে দলে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনটা আর যাই হোক অমিত শাহের মুখে শোভা পায় না। একটা বলছেন যে 4 দফা নির্বাচন শেষ হয়েছে দেশে, 380টা দেশে নির্বাচন হয়েছে, বাংলায় 18টা হয়েছে। এই 380টার মধ্যে 270টা আসন বিজেপি নরেন্দ্র মোদী পাবেন। 400 পার করার লড়াই, তার 380 অলরেডি। এই 270 গল্প কথা। ওনারা জানেন সব মিলিয়ে 7 দফা, 8 দফা, 6 দফা, 5 দফা, যত দফা হোক বিজেপির দফা রফা। কত দফায় ভোট হচ্ছে এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে মানুষের রায় গোটা দেশে বিজেপির দফা রফা। সেটা অমিত শাহরা জানেন। যতগুলি ভোট হয়েছে বিজেপি ডুবেছে, বাকি জায়গায় এই নেতিবাচক বিজেপির নেতিবাচকতার প্রভাব পড়তে চলেছে। সেটা বুঝেই মানুষকে বিভ্রান্ত রাখতে এই ধরনের স্টেটমেন্ট দিচ্ছে। কালকে গতকাল চতুর্থ দফার ভোট ছিল বীরভূম জেলায়, একটা বাড়তি নজর ছিল। শতাব্দী রায় আপনাদের বীরভূমের প্রার্থী, তিনি বলছেন বীরভূমে শান্তিতে ভোট হয়েছে, আগে কখনো এমন শান্তিতে ভোট হয়নি। অনুব্রত মণ্ডল বীরভূমে, কেন এরকম মন্তব্য শতাব্দী রায়? না, এটা কোনো কাউকে ইঙ্গিত করে কোনো ব্যাপার নয়। এখানে হয়তো বিজেপি, সিপিএম, কংগ্রেস যে গণ্ডগোলগুলো করে সাধারণত, সেই অর্থে এবার করেনি। তৃণমূলের কর্মীরা, মানুষ সচেতন ছিলেন, ফলে শান্তিপূর্ণ ভোটের কথা বলেছেন। প্রভোকেটিভ কথাবার্তা। আইনে যা হচ্ছে সেই ব্যবস্থা হবে। বিজেপি গন্ডগোল করবে আর বিজেপিকে ধরা হবে না, এরকম তো সংবিধানে, আইপিসিতে, সিআরপিসিতে কোথাও লেখা নেই। তো সুতরাং বিজেপি কর্মীদেরকে প্ররোচনা দিতে বারণ করুন, হামলা করতে বারণ করুন, চক্রান্ত করতে বারণ করুন, মারামারি করতে বারণ করুন, পুলিশ ধরবে না। ভোটের দিন রাস্তায় বেরিয়ে বর্ধমান এলাকাতে একাধিকবার আক্রমণের মুখে পড়লেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে তো এরকম ছবি দেখা যায়। দিলীপ ঘোষ কি টার্গেটে ছিলেন? আর একটা কাজ হতে পারে যে দিলীপ ঘোষ পায়ে পা দিয়ে ঝগড়া করেছেন। দিলীপ ঘোষ প্রচারে থাকার জন্য, শেষ মুহূর্তে প্রচারটুকু নেওয়ার জন্য, তার দলের অন্য নেতাদের প্রচারে টেক্কা দেওয়ার জন্য হয়তো পায়ে পা দিয়ে, প্রভোকেশন দিয়ে ঝগড়া করেছেন, এগিয়ে গিয়ে তৃণমূল কর্মীদের ধাক্কা দিয়েছেন। তিনি প্রচারে থাকতে চেয়েছেন। ফলে দিলীপ ঘোষ আক্রান্ত হয়েছেন নাকি দিলীপ ঘোষ এরকম বিতর্কে জড়াতে চেয়েছেন, এটাই তো প্রশ্ন। যদি কোথাও সংবাদ মাধ্যমের উপর যে বা যারা কেউ যদি আক্রমণ করে থাকে সেটা নিন্দনীয়। গণ্ডগোলের সময় সংবাদ মাধ্যম তার কর্মীদের কোনো অবস্থাতেই তাদের উপর আক্রমণ বাঞ্ছনীয় নয়। মালদা মুর্শিদাবাদের সন্দেশখালীতে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্যের একটা আবেদন দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। স্থানীয় মহিলা স্বাধীন তদন্তের সওয়াল করা হয়েছিল, সুপ্রিম কোর্ট সেটা মঞ্জুর করেছে। এইটা কি দেখতে হবে? আইনি প্রসেস, সমস্তটা বিস্তারিত না জেনে বলতে পারবো না। হাস্যকর কথাবার্তা।
বিজেপি যাদের ভিডিও দেখিয়ে বলতো ঘুষ নিচ্ছে তাদেরকে বিরোধী দলনেতা করে রাখবে, বিজেপি যাদের বিরুদ্ধে সিবিআই চায় বলতো তাদের কোলে বসিয়ে সুকান্তবাবু রাখবেন। যেখানে শিক্ষা সংক্রান্ত মামলাটা সুপ্রিম কোর্টে চলছে, শুনানি চলছে, পরবর্তী দিন আছে 16ই জুলাই, তার মধ্যে এই ধরনের প্ররোচনামূলক কথাবার্তা বলার কোনো অধিকার ওনার নেই। প্রথম 3 দফা ভোটে রাজ্যের মহিলাদের ভোটদানের পরিমাণটা অনেকটাই বেশি। রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডারের প্রভাব কি এটা? লক্ষ্মীর ভাণ্ডার এবং 100 দিনের কাজ, যেটা কেন্দ্র টাকা দেয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় টাকাটা দিয়ে দিয়েছেন, তার সমর্থনে ঝড় চলছে। লক্ষ্মীর ভাণ্ডার একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা, এটা একটা সিম্বল মহিলাদের প্রতি সম্মান, মহিলাদের আর্থিকভাবে সাহায্য, সহযোগিতা, অধিকার, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস নেত্রী যেভাবে দিয়েছেন সেটা তার সিম্বল হয়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডার। ফলে লক্ষ্মীর ভাণ্ডার এবং সবকটি স্কিম আর পাশাপাশি 100 দিনের টাকা যেভাবে রাজ্য সরকার দিয়েছে, বাংলার মা বোনেরা তার সমর্থনে দুহাত তুলে ভোট দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শাহজাহানের সম্পত্তি 260 কোটি টাকা আদালতে লক্ষ্য জমা দিচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাজ্য প্রশাসন, পুলিশ, বলতে পারবো, কেউ কিছু জানতো না? বলতে পারবো। এখন কোনো ব্যক্তি যদি তার ব্যবসা থাকে, তিনি কিভাবে করেছেন, কারো সম্পত্তি থাকা মানেই সেটা অবৈধ, এ বলা তো খুব মুশকিল। এবার সেটা যতক্ষণ না আদালতে প্রমাণ হচ্ছে অবৈধ, ততক্ষণ কার সম্পত্তি 1 টাকা না কার 100 কোটি টাকা না 1000 কোটি টাকা, সেটার মধ্যে অন্যায় বা ন্যায় এ কীভাবে খুঁজে যাব? পুলিশ অত্যন্ত ভালো কাজ করেছে। ওখানে আমাদের প্রতিপক্ষ দল অন্য রাজ্য থেকে অস্ত্র এবং কিছু লোক এনে গন্ডগোল করার পরিকল্পনা করেছিল, পুলিশ সেসব ভেস্তে দিয়েছে। ভোট শেষ হওয়ার পর বীরভূমের একাধিক জায়গায় নানুর, লোয়ার নানুরে দেখা গেল যে বিজয় মিছিল বের করা হলো। আনন্দ হয়েছে। বুথের চেহারা দেখলে, এলাকার মানুষের মুড দেখলে যদি কর্মীরা বুঝতে পারেন যে ওখানে তৃণমূল জিতে গেছে, সেক্ষেত্রে একটা স্বতঃস্ফূর্ত একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হয়তো একটু আনন্দের সঙ্গে সবাই একসঙ্গে হেঁটেছে। ওকে, থ্যাংক ইউ। সন্দেশখালীতে যে নতুন করে উত্তেজনা হয়েছে, সেখানে বিজেপি কর্মীরা রাত পাহারা দিচ্ছেন, ঝাঁটা হাতে লাঠি নিয়ে মহিলারা রাস্তায় নেমে গেছেন, মানে কোথাও একটা কি মানে উলট করে আবার এই আপনাদের না, এটা তো প্ররোচনামূলক জিনিস হচ্ছে। কেউ অন্যায় করলে তাকে ধরা যাবে না, আর ধরতে গেলেই সঙ্গে সঙ্গে এই ধরনের একটা দৃশ্যের অবতারণা করা হবে। আসলে চক্রান্তটা ফাঁস হয়ে গেছে, গোড়ার থেকে এই বেআইনি জমায়েত, নারী নির্যাতন এবং ধর্ষণের মিথ্যা কথা, এইগুলো বলতে বলতে যে পরিস্থিতিটা যারা তৈরি করেছিলেন ফাঁস হয়ে গিয়ে এখন তো দেখতে হবে যে কারা কারা ওই চক্রান্তের জন্য বিজেপির কাছ থেকে বা এই চক্রান্তকারীদের হয়ে টাকা পেয়েছেন। ফলে এইগুলো ধামাচাপা দিতে এখন সব প্রতিবাদের নাটক চলছে। আরেকটা হচ্ছে রাহুল গান্ধী আজকে একদম নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বলছেন যে দেশে 7টা বিমানবন্দর 2020 সাল থেকে 21 সালের মধ্যে আদানিকে হস্তান্তর করা হয়েছে। মুম্বাই, আহমেদাবাদ, লখনৌ, বেঙ্গালুরু, অনেক জায়গার নাম। আদানিকে নিয়ে যথেষ্ট গুরুতর প্রশ্ন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রয়েছে। এটা শুধু রাহুল গান্ধী কেন, আমাদের সাংসদ মহুয়া মৈত্র কড়াভাবে আদানির সঙ্গে প্রধানমন্ত্রী এবং বিজেপি এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেই কারণে ভিন্ডিকটিভ ওয়েতে মহুয়ার লোকসভা সদস্যপদ খারিজ করা হয় এবং মহুয়াকে নানাভাবে হ্যারাস করা হচ্ছে। ফলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আদানি সংক্রান্ত অভিযোগ রয়েছে, প্রশ্ন রয়েছে, তিনি এই ইস্যুর জবাব দিচ্ছেন না, তদন্ত করাচ্ছেন না, তার থেকেই প্রমাণিত ডাল মে কুচ কালা হ্যায়। শেষ প্রশ্ন, নিয়োগের দুর্নীতিতে বসুধরের চাকরি গিয়েছে, সেটা আদালতে বিচারাধীন। সিবিআই ইতিমধ্যেই চাকরি প্রার্থীদের ডেকে বয়ান দেওয়ার পর্ব শুরু করতে চলেছে। যখন এই দুর্নীতির আবহ সক্রিয় হচ্ছে, তখনই এই জীবন কৃষ্ণ সাহার জামিন, বিষয়টা কিভাবে দেখছে? এটা তো আইনের বিষয়। সুপ্রিম কোর্ট জামিন দিয়েছেন, অর্থাৎ তদন্তের জন্য এই ব্যক্তিকে আর কাজে লাগছে না, তাকে জামিন দেওয়া যেতে পারে। আমরা তো বারবার বলছি, আমাদের বহু নেতাকে বা কোনো কোনো ইস্যুতে আরও অনেককে অকারণ আটকে রেখে, অকারণ বেশি দিন আটকে রেখে একটা নেতিবাচক আবহ তৈরি করার চেষ্টা হচ্ছিল সস্তা রাজনীতির জন্য।
এবার কোথাও না কোথাও গিয়ে সেই জায়গাটা আদালতও, তার মানে জীবনকৃষ্ণ সাহা আদালত তাকে বেল দিয়েছে, অর্থাৎ সেই জামিন পাওয়ার জায়গায় তিনি রয়েছেন এবং এজেন্সির কোনো যুক্তি তাকে আটকে রাখার সমর্থনে মান্যতা পায়নি। বলছি আজকে ইয়েতে আচার্য উপাচার্য নিয়োগের ক্ষেত্রেও আজকে সুপ্রিম কোর্ট আচার্যকে বলা হয়েছে যে শুক্রবারের মধ্যে সমস্ত উপাচার্য নিয়োগ করতে হবে। একদিকে সন্দেশকালীর এটা গ্রহণও করলো স্বাধীন তদন্ত, অন্যদিকে উপাচার্য নিয়োগের ক্ষেত্রেও রাজ্যপালকে টাইমলাইন দুটো অর্ডার। এবং রাজ্যপাল শিক্ষাক্ষেত্রে এই উপাচার্য নিয়ে যা যা করেছেন সেটা তো পুরো পরিস্থিতিটাকে জটিল করে দেয়া। রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী তিনি যেভাবে মসৃণ রাখার চেষ্টা করেছেন শিক্ষা বিভাগটাকে, শিক্ষা দপ্তরটাকে, এবং সেই জায়গায় রাজ্যপাল খানিকটা এনক্রোচ করে সেই জায়গাটায় অনধিকার চর্চা করে সংবিধান বা নিয়মকানুনের উল্টো ব্যাখ্যা করে এই পদগুলো নিয়ে জটিলতা তৈরি করছিলেন। আশা করি সুপ্রিম কোর্টের রায় থেকে শিক্ষা নেবেন। আর এই যে স্বাধীনভাবে তদন্তের আর্জি আজকে মঞ্জুর হলো, এটা না না শুনবে বলেছে, না না মানে আর্জি মানে শুনানির আর্জি মঞ্জুর হয়নি, মানে তোর তদন্তের আর্জি মঞ্জুর হয়নি। আমি বললাম তো, ওটাতে বললাম ওটা আইনি প্রক্রিয়া, ওটা সম্পূর্ণ আইনি প্রক্রিয়া। আমরা বারবার বলছি সন্দেশখালীতে একটা গভীর চক্রান্ত হয়েছিল, এটা একটা আইনি প্রক্রিয়া। সুপ্রিম কোর্ট যখন মামলার শুনানি শুরু হবে এই চক্রান্তটা যেভাবে ফাঁস হয়েছে সেগুলো সামনে চলে আসবে, এবং তারপরে এটা যেহেতু তারা শুনবেন বলছেন, তাহলে শুনলে তখন দেখা যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন থ্যাংক ইউ। অভিষেকও বলেছিলেন কোনটা?